গল্পতরুর যারা শ্রোতা আছেন আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন গপ্প আর যুক্তিতক্ক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা বিখ্যাত লেখকদের গল্প উপন্যাসগুলিকে শ্রুতি নাটক অর্থাৎ অডিও ড্রামা আকারে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। আপনারা যারা অডিও বুক, শ্রুতি নাটক অথবা অডিও ড্রামা পছন্দ করেন তাদের কাছে আমাদের এই আয়োজনটি খুবই ভালো লাগবে। সো দেরি করবেন না, আপনারা এখনই গপ্প আর যুক্তিতক্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই চ্যানেলটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা চ্যানেলটির লিঙ্কটি ভিজিট করলে গপ্প আর যুক্তিতক্ক ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এখনই সাবস্ক্রাইব করুন গপ্প আর যুক্তিতক্ক ইউটিউব চ্যানেল। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে উপন্যাস কহেন কবি কালিদাস। পড়ছি এর দ্বিতীয় পর্ব। রাত 11টা। মিসির আলির সারা শরীরে আরামদায়ক আলস্য। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। খোলা জানলায় হাওয়া আসছে। মিসির আলির গায়ের উপর চাদর। চাদর গলা পর্যন্ত টেনে দিলে আরাম হতো, তাতে বই পড়ার অসুবিধা। হাত চলে যাবে চাদরের ভেতর। আজ অবশ্য তিনি বই পড়বেন না, সায়রা বানুর লেখা আত্মজীবনীর দ্বিতীয় অধ্যায় পড়বেন। চোখ যেভাবে ভারী হয়ে এসেছে বেশি দূর পড়তে পারবেন বলেও মনে হচ্ছে না। দরজা ধরে নাসরিন মিটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে বলেছেন, মাগো তুমি শুয়ে পড়ো। বেশিরভাগ সময় নাসরিন নামটা তার মনে আসে না, তখন বলেন মাগো। কাজের মেয়েকে মাগো বলা সম্ভবত উচিত না, তিনি কিন্তু আন্তরিকভাবেই বলেন। মিসির আলির ধারণা তার নিজের কোনো মেয়ে থাকলে সে তাকে যতটা যত্ন করত এই মেয়ে তার চেয়ে অনেক বেশি যত্ন করে। আজ রাতের খাবারের কথাটাই ধরা যাক। রাতে রান্না হয়েছে গরুর মাংস এবং চালের আটার রুটি। তিনি যাতে গরম গরম রুটি খেতে পারেন তার জন্য তাকে রান্নাঘরে খেতে বসতে হয়েছে। নাসরিন একটা একটা করে রুটি সেকে তার পাতে দিয়েছে। এ ধরনের আদর যত্নের কোনো মানে হয় না। মিসির আলি খাতা খুললেন, আর তখনই নাসরিন বলল, খালুজান আর কিছু লাগবো? মিসির আলি বললেন, মাগো আর কিছু লাগবে না, তুমি শুয়ে পড়ো। নাসরিন সঙ্গে সঙ্গে দরজার আড়ালে সরে গেল। এই বুড়ো মানুষটা যতবার তাকে মাগো ডাকে ততবারই নাসরিনের চোখে পানি এসে যায়। সে তার চোখের পানি কাউকে দেখাতে চায় না। নাসরিন দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলল, খালুজান সুপারি খাইবেন? সুপারি দেই, পান সুপারি আইনা রাখছি। মিসির আলি বললেন, পান সুপারি তো আমি খাই না মা। আচ্ছা ঠিক আছে, এনেছো যখন দাও। নাসরিন পান সুপারি এনে দিল। মিসির আলি বললেন, আমাকে খালুজান ডাকা তোমার ঠিক না। খালার স্বামী হল খালু, আমি বিয়ে করিনি। নাসরিন বলল, আমি আপনারে খালুজানি ডাকব। মিসির আলি বললেন, ঠিক আছে ডেকো। তুমি কি লিখতে পড়তে জানো? নাসরিন না সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আমি তোমাকে লেখাপড়া শেখাবো। তোমার বুদ্ধি আছে, তুমি অতি দ্রুত লেখাপড়া শিখতে পারবে। এখন যাও গো মা, শুয়ে পড়ো। কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি পড়তে পারি না। নাসরিন সরে গেল, কিন্তু ঘুমোতে গেল না। সাবধানে মোড়া টেনে দরজার পাশে বসল। এখান থেকে বুড়ো মানুষটাকে দেখা যায়। এই তো উনি পড়া শুরু করেছেন। মিসির আলি খাতার পাতা উল্টালেন। শুরুতেই লেখা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় বাক্যটা শুধু বাংলায়, বাকিটা আগের মতো ইংরেজিতে। যে ইবলিশ শয়তান নিয়ে বাবার এত সাবধানতা, সেই ইবলিশ শয়তানকে আমি একদিন দেখলাম। লম্বা, কালো, ভয়ঙ্কর রোগা। তার গায়ে নীল রঙের শার্ট। দীর্ঘদিন জ্বরে ভুগলে যেমন হয় তেমন চেহারা। চোখ পশুদের চোখের মতো জলজলে। ঘটনাটা বলি। বাড়িতে শুধু আমরা দুই বোন। বাবা বাড়িতে নেই। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে থাকেন না। তিনি তার পীর সাহেবের কাছে যান। পীর সাহেব তাকে নিয়ে সারা রাত জিকির করেন। আমরা খালি বাড়িতে যেন ভয় না পাই সেজন্য বাবার কলেজের একজন পিয়ন আমাদের সঙ্গে থাকে। পিয়নের নাম ইসমাইল। ইসমাইলের রাতকানা রোগ আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সে বাড়িতে আসে। এসেই বসার ঘরের সোফায় চাদর গায়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে পরদিন সকালে। রাতের খাবারের জন্য একবার তার ঘুম ভাঙানো হয়। আমার লেখা খানিকটা এলোমেলো হয়ে যাচ্ছে। আগেরটা পরে, পরেরটা আগে লিখে ফেলছি। ইবলিশ শয়তানকে আমার আগে দেখেছে ইথেন। তার গল্পটা আগে বলা উচিত। আমার অভিজ্ঞতা পরে বলছি। এক বৃহস্পতিবার রাতে ইথেন চিরুনি হাতে আমার সামনে বসতে বসতে বলল, আপা তোর সাহস কেমন? আমি বললাম, সাহস ভালো। ইথেন বলল, তোর ভালো সাহস হওয়া দরকার।
সাহস কম হলে তুই বিপদে পড়বি। প্রতি বৃহস্পতিবার বাবা চলে যাবে জিগির করতে, তুই থাকবি একা। আমি বললাম, একা থাকবো কেন, তুই তো আছিস। ইথেন বলল, আমি তো থাকবো না, আমি মারা যাব, পেটের বাচ্চা খালাস করতে গিয়ে মারা যাব, কিংবা তার আগেও ইবলিশ শয়তান আমাকে মেরে ফেলবে। আমি বললাম, উদ্ভট কথা আমাকে বলবি না। ইথেন বলল, আমি কোনো উদ্ভট কথা বলছি না। ইবলিশ শয়তান যে বাড়িতে বাস করে এটা আমি জানি, আমি দেখেছি। কোথায় দেখেছিস? একবার দেখেছি ছাদে, আরেকবার দেখেছি রান্নাঘরে। সে চেহারা বদলায়। ছাদে যাকে দেখেছি আর রান্নাঘরে যাকে দেখেছি তারা দেখতে দুরকম। একজন ছিল কুচকুচে কালো, আরেকজন ধবল কুষ্ঠরোগীর মতো সাদা। আমি বললাম, ইথেন, তুই আমাকে ভয় দেখাবি না। ইথেন বলল, ভয় দেখাচ্ছি না, যেটা ঘটেছে সেটা বলছি, পুরোপুরি বলছি, দাড়ি সেমিকোলন সহ। দরকার নেই। দরকার আছে, আগে থেকে জানলে সাবধান থাকতে পারবি, নয়তো হঠাৎ দেখে ভয়ে ভবদা মেরে যাবি। আগে ছাদে কি দেখেছি বলি। বৃহস্পতিবার সন্ধ্যাবেলার কথা। স্যালোয়ার কামিজ পরেছি, ওড়না খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে হলো আমি ওড়না ছাদে শুকাতে দিয়েছি। শুধু ওড়না না, তার সঙ্গে 2টা ব্লাউজ ছিল, পেটিকোট ছিল। আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার সিঁড়িঘরের দরজা সবসময় খোলা থাকে। সেদিন দেখলাম বন্ধ। দরজা এখনো তালা নেই। ধাক্কা দিলে খোলার কথা, ধাক্কা দিয়েও খুলতে পারছি না। আমি ইথেনকে বললাম, সেদিন আমি কোথায় ছিলাম? ইথেন বলল, তুই তোর ঘরে, তোর জ্বর এসেছিল, তুই চাদর গায়ে দিয়ে শুয়েছিলি, মনে পড়েছে? না, মনে পড়ছে না। ইথেন বলল, নারা, মনে করিয়ে দিচ্ছি, তোর গায়ে অনেক জ্বর, তারপরেও বাবা তোকে ফেলে রেখে জিগির করতে চলে গেল, তুই মন খারাপ করলি, এখন মনে পড়ছে? মনে পড়েছে। ইথেন বলল, গল্পের মাঝখানে কথা বলবি না, ফ্লো নষ্ট হয়ে যায়। পুরো গল্পটা একবার বলে নি, তারপর যা প্রশ্ন করার করবি। নো ইন্টারাপশন। আমি যেন কোথায় ছিলাম? সিঁড়িঘরের দরজা খুলতে পারছিলি না? হ্যাঁ, সিঁড়িঘরের দরজা খুলতে পারছি না, ধাক্কাধাক্কি করছি। একসময় মেজাজ খারাপ হয়ে গেল। ফিরে আসার জন্য রওনা হয়েছি, সিঁড়ি দিয়ে 2 স্টেপ নেমেছি, তখন আপনা আপনি দরজা খুলে গেল। ঘটনাটা যে অস্বাভাবিক এটা আমার মনে হলো না। আমি খুশি মনে ছাদে গেলাম। ছাদের মাঝামাঝি জায়গায় ইবলিশ শয়তানটা দাঁড়িয়েছিল, মিশমিশে কালো, দেখতে মোটামুটি মানুষের মতো, শুধু তার গলাটা অস্বাভাবিক লম্বা। তবে শুরুতেই তার গলার দিকে চোখ গেল না। শুরুতে যা দেখে কলিজা নড়ে গেল তা হচ্ছে জিনিসটা নগ্ন। তারপর চোখ পড়ল তার গলার দিকে। লম্বা গলার কারণে মাথাটা শরীর থেকে অনেকখানি ঝুঁকে আছে। নগ্ন মানুষের মতো দেখতে জন্তুটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি আতঙ্কে জমে গেলাম। আমার চিৎকার দেওয়া উচিত, ছাদ থেকে ছুটে নেমে যাওয়া উচিত, এসব কিছুই মনে এলো না। আমি তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। ভূতপ্রেতের ছবিতে দেখা যায় এরা যখন হাঁটে দ্রুত হাঁটে, বাতাসের উপর দিয়ে ছুটে যায়, কিন্তু এই নগ্ন জিনিসটা পা টিপে টিপে হাঁটছে। ছোট বাচ্চারা হাঁটা শিখলে যেভাবে হাঁটে তার হাঁটার ভঙ্গি সেরকম, টলমল করে হাঁটা, যেন তাকে না ধরলে সে এক্ষুনি ধপাস করে পড়ে যাবে। সে যখন আমার কাছাকাছি চলে এলো তখন আমার মনে হলো আমি করছি কি, আমি কেন দাঁড়িয়ে আছি। তখনই দৌড় দিলাম, পাগলের মতো সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। ইথেন বড় নিঃশ্বাস ফেলে থামল। আমি বললাম, ওই নগ্ন জিনিসটা তোর পিছন পিছনে আসেনি? ইথেন বলল, না। আমি বললাম, তুই বাবাকে এ বিষয়ে কিছু বলেছিলি? না। বলিসনি কেন? আমার ইচ্ছে হয়নি, দ্বিতীয়বার কি দেখলাম বলি। আজ থাক, আরেকদিন শুনব। ইথেন বলল, বলতে যখন শুরু করেছি আজই বলবো, অন্য আরেকদিন হয়তো আমার বলতে ইচ্ছা করবে না। সেদিনও ছিল বৃহস্পতিবার। বাবা গেছেন জিগির করতে। ঘরে আমরা দুজন আর বাবার কলেজের পিয়নটা। আমার পেট ব্যথা করছিল বলে রাতে না খেয়ে শুয়ে পড়েছি। অনেক রাতে খিদের জন্য ঘুম ভেঙে গেছে। ফ্রিজে খাবার আছে, একটা কিছু খেয়ে নিলেই হয়। আবার মনে হচ্ছে এখন যদি খেতে যাই ঘুম পুরোপুরি ভেঙে যাবে, এপাশ ওপাশ করে রাত কাটবে। তার চেয়ে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে থাকি, ঘুমিয়ে পড়লে ক্ষুধা টের পাব না। তখন শুনলাম ডাইনিং হলে খুটখাট শব্দ হচ্ছে, কে যেন চেয়ার নাড়াচ্ছে। বেসিনে পানি ঢালার শব্দ হলো। আমি উঠে বসলাম, বাতি জ্বালালাম, ঘর থেকে বের হলাম। ডাইনিং হল অন্ধকার, তবে সেখানে যে কেউ আছে সেটা বোঝা যাচ্ছে। আবার চেয়ার টানার শব্দ হলো। আমি ডাইনিং হলের দরজার কাছে এসে দাঁড়িয়ে পর্দা টানলাম। স্পষ্ট দেখলাম আমার দিকে পিছন ফিরে একজন কেউ বসে আছে। তার সামনে একটা প্লেট, প্লেট থেকে খাবার নিয়ে এসে খাচ্ছে। আমি বললাম, কে? সে খাওয়া বন্ধ করে আমার দিকে ফিরল। মানুষের মুখের মতো একটা মুখ,
শুধু তার চোখ দুটো পশুদের চোখের মতো। পশুদের চোখ যেমন অন্ধকারে জ্বলে, তার চোখও অন্ধকারে জ্বলছে। সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে আবার খেতে শুরু করল, যেন আমার উপস্থিতিতে তার কিছু যায় আসে না। আমি তোকে ডেকে তুললাম এবং বললাম, আজ রাতে তোর সঙ্গে ঘুমাবো, তোর মনে আছে না? আমি বললাম, হ্যাঁ। এটা কি মনে আছে সারা রাত তোকে ঘুমাতে দেইনি, হাসাহাসি করেছি, গল্পগুজব করেছি, তারপর দিলাম টিভি ছেড়ে, কি যেন একটা হিন্দি ছবিও দেখলাম? মনে আছে। পরদিন ভোরে ডাইনিং হলে গিয়ে দেখেছি প্লেট পড়ে আছে, প্লেটে আধ খাওয়া খাবার। আমি বললাম, কি খাবার? ইথেন বলল, সাধারণ ভাত মাছ ডাল। আমি বললাম, জিনভূত কি ভাত মাছ খায়? ইথেন বলল, আমি তো জানি না জিনভূত কি খায়, আমি জিনভূত না। আমি বললাম, এমন কি হতে পারে না যে মাছ ভাত ডাল তুই নিজেই খেয়েছিস, তারপর ঘুমাতে গিয়ে দুঃস্বপ্ন দেখেছিস? ইথেন আমার প্রশ্নের জবাব দিল না। তার মুখ দেখে মনে হলো আমার কথা সে একেবারে যে অগ্রাহ্য করছে তা না। জিনের খাদ্য কি, এই নিয়ে সবসময় তার মাথা ব্যথা ছিল। জিন কি খায়, ভূত কি খায়, এই নিয়ে বাবাকে প্রায় প্রশ্ন করে। বাবা অসম্ভব বিরক্ত হতেন। বাবা, জিনের খাদ্য কি? বাবা বললেন, জানি না মা। তুমি এমন ধর্মকর্ম করা মানুষ, তুমি না জানলে কিভাবে হবে? বাবা বললেন, আমি ধর্মকর্ম করলেও ধর্মের অনেক কিছুই জানি না। ইথেন বলল, যে জানে তার কাছ থেকে জেনে দাও, তোমার পীর সাহেবকে জিজ্ঞেস করো। বাবা বললেন, এইসব তুচ্ছ বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে ভালো লাগে না রে মা। তুমি তো কারোর সঙ্গে আলোচনা করনি, তুমি বুঝবে কিভাবে আলোচনা করতে ভালো লাগে কি লাগে না? মাগো, বিরক্ত করিস না। আমার প্রশ্নের জবাব বের না করে দিলে আমি বিরক্ত করেই যাব। জিনের খাদ্য কি জেনে তুই কি করবি? ওদের খাদ্য জোগাড় করে রাতের বেলা টেবিলে সাজিয়ে রাখব, যাতে ওরা এসে খেতে পারে। জিনের খাদ্য নিয়ে আমি একটা বই লিখব বলেও ঠিক করেছি। বইটার নাম হবে জিনের সুষম খাদ্য। আরেকটা বই লিখব, জিনের খাদ্য ও পুষ্টি। এটা হবে রান্নার বই, সেখানে সব খাবারের রেসিপিও দেয়া থাকবে। বাবা হতাশ গলায় বললেন, মারে, তোর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইথেন গম্ভীর গলায় বলল, মাত্র শুরু, আরও হবে। আরও যে হবে আমরা তার লক্ষণ দেখলাম। সে তার কোনো এক টিচারের কাছ থেকে খবর আনল জিনের পছন্দের খাবার মিষ্টি। মিষ্টির দোকানে তারা গভীর রাতে যায়, সব মিষ্টি খেয়ে দাম দিয়ে চলে যায়। যে কারণে গ্রামের অন্য সব দোকান সন্ধ্যার সময় বন্ধ হয়ে গেলেও মিষ্টির দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। ইথেন প্রতি রাতে ঘুমাতে যাবার আগে ১৩টা সন্দেশ একটা থালায় রাখে। তারের জালের ঢাকনা দিয়ে থালাটাকে ঢেকে রাখে, যাতে বিড়াল এসে খেতে না পারে। সারা রাত সন্দেশের থালা থাকে ডাইনিং টেবিলে। ভোরবেলা ঘুম থেকে উঠেই ইথেন সন্দেশ গোনে। ১৩টা সন্দেশই আছে না জিন এসে খেয়ে কমিয়েছে। ১৩টা সন্দেশের রহস্য হল ইথেনের লাকি নাম্বার ১৩, তার জন্ম তারিখ অক্টোবরের ১৩। সন্দেশ রাখার চতুর্থ দিন ভোরবেলায় হইচই শুরু হল। দেখা গেল সন্দেশ আছে ১২টা, একটা কম। জিন এসে একটা সন্দেশ খেয়ে গেছে। ইথেন আনন্দ এবং উত্তেজনায় লাফাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, জিন সন্দেশ খেয়েছে বলে আমার মনে হচ্ছে না। ইথেন বলল, কেন মনে হচ্ছে না? আমি বললাম, জিনের যেমন মিষ্টি প্রীতির কথা শুনেছি, তারা একটা সন্দেশ খাবে না, কয়েকটা খাবে। সন্দেশ খাবার পর তারা পানি খাবে না। এই জিন সন্দেশ খাবার পর পানি খেয়েছে, সন্দেশের থালার কাছে আধ খাওয়া পানির গ্লাস। ইথেন মুখ কালো করে বাবার কাছে গেল, থমথমে গলায় বলল, বাবা, রাতে তুমি সন্দেশ খেয়েছ? বাবা বিব্রত গলায় বললেন, একটা সন্দেশ খেয়েছি মা, হঠাৎ ক্ষুধা লাগল। ইথেন কাঁদতে শুরু করল। বাবা বললেন, কাঁদার কি হয়েছে? ১২টা সন্দেশ তো তোর জিনের জন্য রাখা ছিল। ইথেন সারাদিন কিছু খেল না। সে রাতে দেখা গেল ১২টা সন্দেশের একটাও নেই, কেউ এসে খেয়ে গেছে। তার পরের সপ্তাহেই আমি জিন বা শয়তান বা ইবলিশকে দেখলাম, তার সঙ্গে কথা বললাম। এ বিষয়টি আমি বিস্তারিত বর্ণনা করব। শ্রাবণ মাস, বৃহস্পতিবার রাত। বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। শ্রাবণ মাসের টিপটিপ বৃষ্টি না, আষাঢ় মাসের ঝমঝমা বৃষ্টি। ঝমঝমা বৃষ্টি হলেই ইথেনের বৃষ্টিতে ভেজার শখ হয়। তার পাল্লায় পড়ে আমিও বৃষ্টিতে গোসল করেছি। পানি বরফের মতো ঠান্ডা। আমার ঠান্ডার ধাত, সামান্য ঠান্ডা লাগলেই টনসিল ফোলে, জ্বর এসে যায়। আমরা গোসল করছি ছাদে। আমার ইচ্ছা খানিকক্ষণ ভিজেই উঠে পড়ব। ইথেন আমাকে ছাড়ল না।
যতবার উঠতে যাই সে আমাকে জাপটে ধরে রাখে। প্রায় 1 ঘন্টা বৃষ্টিতে ভিজলাম। আমার টনসিল ফুলে গেল, জ্বর এসে গেল। রাতে জ্বর বাড়ল, জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা। ইথেনের কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে। আমি দরজা খুললাম। ইথেনের কাছ থেকে ট্যাবলেট নেব এবং রাতে তার সঙ্গে ঘুমাব। অসুখ বিসুখ হলে আমি একা ঘুমাতে পারি না। বারান্দায় এসে আমি থমকে দাঁড়ালাম। শার্ট প্যান্ট পরা এক লোক বারান্দার বেতের চেয়ারে বসে আছে। বসে আছে ঠিক না, খবরের কাগজ পড়ছে। লোকটার চোখে ভারী চশমা, চুল সুন্দর করে আঁচড়ানো, শান্ত ভদ্র চেহারা। চেহারা দেখে মনে হল তাকে আগে কোথাও যেন দেখেছি। রাত বাজে 2টা। এত রাতে কেউ গম্ভীর ভঙ্গিতে খবরের কাগজ পড়ে না। আমি বললাম, আপনি কে? লোকটা খবরের কাগজ ভাঁজ করে পাশের চেয়ারে রাখতে রাখতে বলল, আপনি ভালো আছেন? লোকটার গলার স্বর মিষ্টি, কথা বলার ভঙ্গিতে কোনো আড়ষ্টতা নেই, যেন আমি তার পূর্ব পরিচিত। তাকে দেখাচ্ছিল পূর্ব পরিচিতের মতোই। আমি আবারও বললাম, আপনি কে? লোকটি বলল, বসুন, তারপর বলছি। আমি বললাম, আমি কি আপনাকে চিনি? আগে কখনো আপনার সঙ্গে দেখা হয়েছে? লোকটি বলল, অবশ্যই দেখা হয়েছে। আমি ইবলিশ শয়তান। বলেই লোকটা হাসল। তখনই বুঝলাম আমি স্বপ্ন দেখছি। ইবলিশ শয়তান সেজে গুজে রাত 2টার সময় আমাদের বাড়ির বারান্দায় বসে খবরের কাগজ পড়বে না। শুরুতে যে ভয়টা পেয়েছিলাম সেটা কেটে গেল। আমি বললাম, ইবলিশ শয়তান, আপনি ভালো আছেন? সে বলল, মিথু, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি আবার চমকালাম। আমার নাম মিথেন, কিন্তু একজন মানুষ আমাকে মিথু ডাকত। যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার একজন প্রাইভেট মাস্টার ছিলেন, আমাকে অঙ্ক করাতেন। তার নাম রকিব। আমি যাকে ইবলিশ শয়তান ভাবছি সে আসলে রকিব স্যার। মিথু, আমাকে চিনতে পারছ? আমরা শয়তানরা নানান রূপ ধরতে পারি। আমি তোমার অতি প্রিয় একজনের রূপ ধরে এসেছি। আমি বললাম, রকিব স্যার কখনোই আমার অতি প্রিয় একজন ছিলেন না। অবশ্যই ছিলেন, তোমার মনে নেই? একদিন পড়াতে পড়াতে তিনি হঠাৎ টেবিলের নিচে তোমার পায়ের উপর পা তুলে দিলেন। তুমি কিন্তু আঁতকে উঠে পা সরিয়ে নাওনি, চুপ করেই সারাক্ষণ বসেছিলে। রকিব স্যার সারাক্ষণ পা দিয়ে পা ঘষেছেন। হা হা হা। আমি বললাম, আমি পা সরিয়ে নিইনি, এটা ঠিক। সরিয়ে নিইনি কারণ আমি তাকে লজ্জা দিতে চাইনি। আপনি এত কিছু যখন জানেন তখন আপনার জানা থাকা উচিত যে সেই দিনই ছিল রকিব স্যারের কাছে আমার শেষ পড়া। আমি এরপর তার কাছে আর পড়িনি। রেগে যাচ্ছ কেন মিথু? আমাকে মিথু বলে ডাকবেন না। আচ্ছা যাও, ডাকব না। বসো, গল্প করি। আপনার সঙ্গে আমার গল্প করার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা না থাকলেও তোমাকে গল্প শুনতে হবে। এখন আর তোমার আলাদা ইচ্ছা বলে কিছু নেই। আমার ইচ্ছাই তোমার ইচ্ছা। বসতে বলছি, বসো। আমি বসলাম। লোকটা বলল, কি নিয়ে গল্প করা যায় বলো তো? আমি জবাব দিলাম না। লোকটা আমার দিকে ঝুঁকে এসে বলল, জটিল বিষয় নিয়ে কথা বলার আগে কিছুক্ষণ সাধারণ বিষয় নিয়ে কথা বলি, যেমন জিনের খাদ্য। তোমার বোনের ধারণা জিনরা মিষ্টি খায়। ধারণা ঠিক না। তারা মানুষ যে অর্থে খাদ্য গ্রহণ করে সেই অর্থে খাদ্য গ্রহণ করে না। তোমরা মানুষরা মাছ, মাংস, কার্বোহাইড্রেট, স্নেহজাতীয় পদার্থ কত কিছু খাও। গাছ খায় শুধু পানি এবং সূর্যের আলো। কিছু কিছু ক্যাকটাস গোত্রের গাছ পানিও খায় না, সূর্যের আলোই তাদের জন্য যথেষ্ট। তোমরা মানুষরা যেমন একটা স্পেসিস, গাছও তেমন একটা স্পেসিস। একই পৃথিবীতে বাস করছ, অথচ কি বিরাট পার্থক্য। জিন সম্পূর্ণ আলাদা একটা স্পেসিস। এই ব্যাপারটা তোমার বোনকে বুঝতে হবে। মানুষের মানদণ্ডে তাদের বিচার করা যাবে না। আমি বললাম, আপনার কথা কি শেষ হয়েছে নাকি আরও কিছু বলবেন? জ্ঞান বিতরণ অনুষ্ঠান শেষ, এখন সন্দেহ বিতরণ অনুষ্ঠান। তার মানে ইবলিশের কাজ কি? ইবলিশের কাজ মানুষের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়া।
মানুষের মন সন্দেহের বীজের জন্য অতি আদর্শ জমি, অতি উর্বর। কোনো রকমে একটা সন্দেহের বীজ ঢুকিয়ে দিতে পারলে আর দেখতে হবে না। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে চারা হবে। দেখতে দেখতে সেই চারা পত্রপল্লবে শোভিত হয়ে বিরাট মহিরুহু। আপনি সন্দেহের কোন বীজ ঢুকাতে চান? তোমার মা বিষয়ক সন্দেহ বীজ। মানে? মিথু, মন দিয়ে শোনো। তোমার মা কি ধর্মকর্ম করতেন? নামাজ রোজা? বলো না। কারণ আমি জানি এর উত্তর না। মৃত্যুর পর তাঁর যে কবর হয়েছে, তোমরা দুই বোন সেই কবর জিয়ারত করতে গিয়েছ? বলো না। কারণ এর উত্তর যে না সেটা আমি জানি। কবর জিয়ারত করতে আমরা যাইনি, কারণ তার কবর হয়েছে বগুড়ার এক গ্রামে, সারিয়াকান্দি, অনেক দূরের ব্যাপার। তার যে কবর হয়েছে এ বিষয়ে কি তোমরা নিশ্চিত? তোমরা কি তোমার মাকে কবর দিতে দেখেছ? আমরা দেখিনি। বাবা ডেড বডি নিয়ে একা গেছেন। তখন আমরা দুই বোনে অসুস্থ ছিলাম। ইথেনে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছিল। তোমাদের মার দিকের কোনো আত্মীয় স্বজন কখনো তোমাদের বাড়িতে এসেছিল? বলো না। কারণ এই প্রশ্নের উত্তরও না, আমি জানি। না। এখন দুয়ে দুয়ে চার মিলালে কেমন হয়? আমি যদি বলি তোমাদের আদর্শ পিতা একজন হিন্দু মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছিলেন, সেই হিন্দু মেয়ে তার ধর্ম ত্যাগ করেনি, কাজেই তাদের বিবাহ হয়নি, অর্থাৎ তোমরা দুই বোন জারজ সন্তান। হা হা হা। হাসবেন না? হাসব না কেন? মজার ব্যাপার না? অতি ধার্মিক বাবা দুই জারজ কন্যা নিয়ে ঘুরঘুর করছে। এর মধ্যে একজন আবার সন্তান সম্ভবা। সেই সন্তানও একই জিনিস, জারজে জারজে ধুল পরিমাণ। হা হা হা। লোকটা হাসছে। হাসির সঙ্গে সঙ্গে তার চেহারা বদলে যাচ্ছে। গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দাঁত বের হয়ে আসছে, চুল হয়ে যাচ্ছে লালচে, এবং লোকটার গা থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ আসতে শুরু করেছে। গন্ধটা পরিচিত, তবে আমি ধরতে পারছি না। লোকটা বলল, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছ। তুমি ভাবছ গন্ধটা আমার শরীর থেকে আসছে। তা না, গন্ধ আসছে তুলসী গাছ থেকে। তুলসীর গন্ধ। তোমার মা টবে তুলসী গাছ লাগিয়েছিলেন। হিন্দু মহিলার বাড়িতে তুলসী গাছ থাকবে না, তা কি হয়? আচ্ছা, তোমরা তুলসী গাছে ঠিকমতো জল দাও? পানি না বলে জল বলছি, লক্ষ্য করছ? হা হা হা। মিথু, তোমার সঙ্গে কথা বলে বড়ই আরাম পাচ্ছি। বলো হরি, হরি বল। মিথু শোনো, আমি এখন বিদায় হচ্ছি। আবার আসব, আসতেই থাকব। তোমার শিক্ষকের তোমাকে যেমন পছন্দ হয়েছিল, আমারও হয়েছে। পরের বার আমি তোমার শিক্ষকের মতো পা দিয়ে ঘষাঘষি করব। ঠিক আছে, লক্ষ্মী সোনা, চাঁদের কণা? আমি বললাম, আমি যা দেখছি সবই স্বপ্ন। আপনি দূর হন। তুমি না বললেও দূর হয়ে যাব। দেহ ধারণ করে বেশিক্ষণ থাকতে পারি না। তবে তুমি যা দেখছ সবই স্বপ্ন, এটা কিন্তু ঠিক না। স্বপ্নে মানুষ গন্ধ পায় না। তুমি গন্ধ পেয়েছ, পবিত্র তুলসীর গন্ধ। সবই যদি স্বপ্ন হয়, তাহলে গন্ধটা আসে কোত্থেকে? যাবার আগে একটা প্রশ্ন, তোমার বোনের পেট খালাসের কি করেছ? দেরি হয়ে যাচ্ছে তো, ব্যবস্থা এখনই নেওয়া দরকার। তুমি বললে আমি নিজেও চেষ্টা নিতে পারি, ছাদ থেকে নিচে ফেলে দিতে পারি। তবে মানুষ মেরে আমি আনন্দ পাই না, মানুষ খেলিয়ে আরাম পাই। মরে যাওয়া মানে শেষ, আর তাকে দিয়ে খেলানো যাবে না। যতদিন বেঁচে থাকবে ততদিনই সে খেলবে। খেলা দেখব, আনন্দ পাব, আনন্দ পাব, হাসব। হা 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 হা। হাসির শব্দে আমার ঘুম ভাঙল। আমি বুঝলাম এতক্ষণ যা দেখেছি সবই স্বপ্ন। তবে পুরোপুরি স্বপ্ন বোধহয় না। ঘরে তুলসীর গন্ধ। আমার মা বড় দুটা টবে তুলসী গাছ লাগিয়েছিলেন। গাছ দুটা খুব ভালো হয়েছে, ঝুপড়ির মতো হয়েছে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরের ঘটনা। সেদিনও বৃহস্পতিবার। বাবা যথারীতি জিগিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মাগরিবের নামাজ পড়ে চলে যাবেন, ফিরবেন পরদিন ফজরের নামাজের পর।
সন্ধ্যা হয় হয় করছে। ইথেন 2টা মগ হাতে আমার কাছে এসে বলল, আপা চল তো। আমি বললাম, কোথায়? ইথেন বলল, ছাদে। সন্ধ্যাবেলা ছাদে বসে চা খেতে আমার ভালো লাগে। একা যেতে ভয় ভয় লাগে, তুইও চল। আমি বললাম, না। ইথেন বলল, তোকে যেতেই হবে। ইথেন কিছু বলবে আর তা করবে না, তা কখনো হয় না। তার কাছ থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার। আমাকে ছাদে যেতে হলো। আমাদের বাড়ির ছাদটা সুন্দর। মার বাগানের শখ ছিল, ছাদে বাগান করেছিলেন। বিশাল সাইজের টবে দেশি ফুল গাছ, কামিনী, গন্ধরাজ, বেলি, কয়েক রকমের বাগান বিলাসও আছে। এর মধ্যে একটার পাতা হালকা নীল রঙের। এই গাছটা নাকি তিনি আসামের শিলচর থেকে আনিয়েছিলেন। ছাদের বাগান খুব সুন্দর লাগছিল। বাগানবিলাসের 3-4 রকম রং। বেলি ফুলের সিজন না বলে বেলি ফুল নেই। বেলি ফুল যখন ফুটত তখন মা প্রতিদিন সন্ধ্যায় ছাদের বাগানে বসে থাকত। আমরা 2 বোন বসে চা খাচ্ছি। ইথেনকে হাসি খুশি লাগছে। সে অবশ্যই এমনিতেই হাসি খুশি, তবে সেদিন তাকে অস্বাভাবিক উৎফুল্ল লাগছিল। সে বলল, আপা, তোকে মজার একটা খবর দিতে পারি, দেব? আমি বললাম, না। ইথেনের মজার খবর মানেই হল উদ্ভট কিছু, যা শুনলে মেজাজ খারাপ হয়ে যাবে। ইথেন বলল, তোকে আমি ছাদে নিয়ে এসেছি মজার খবরটা দেওয়ার জন্য। খবরটা হলো, আমাদের মা ছিলেন হিন্দু ব্রাহ্মণ। মার নাম রমা গঙ্গোপাধ্যায়। আমি বললাম, তোকে কে বলেছে? ইথেন বলল, আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজেই মহিলা শার্লক হোমসের মতো বের করেছি। তালা ভেঙে পুরনো ট্রাঙ্ক ঘাটাঘাটি করে অনেক কিছু পেয়েছি। বাবার হাতের লেখা 10টা চিঠি, সব চিঠির সম্বোধন রমা। ইনিয়ে বিনিয়ে লেখা ইষ্টিমিষ্টি চিঠি। বাবার লেখা প্রেমপত্র পড়ার মজাই অন্যরকম। আপা, তুই পড়বি? আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি বললাম, না। ইথেন বলল, পড়লে তোর ভালো লাগবে, একটু কড়া মিষ্টি, তোর বানানো চায়ের মতো বেশি মিষ্টি। আমি বললাম, ট্রাঙ্ক ঘেটে এইসব গোপন চিঠিপত্র বের করা কি ঠিক? ইথেন বলল, ঠিক না, কিন্তু আমরা তো সবসময় ঠিক কাজটা করি না, মাঝে মধ্যে বেঠিক কাজ করি। তবে আপা, তুই আমার দিকে এত কঠিন চোখে তাকাস না। এতক্ষণ তোর সঙ্গে মিথ্যা কথা বলেছি। আমি ট্রাঙ্কের তালা ভেঙে কোনো তথ্য বের করিনি। আমাকে যা বলার বলেছে ইবলিশ শয়তান, এবং আমার ধারণা ইবলিশের কথা ঠিক। আমরা এই বাড়িতে মোটামুটি সত্যবাদী একজন ইবলিশ পেয়েছি। ইবলিশ যে সত্যি কথা বলেছে তার প্রমাণ কি? প্রমাণ বাবা স্বয়ং। আমি তাকে শক্ত করে ধরেছিলাম, তিনি খক করে কাশতে কাশতে সব বলে দিয়েছেন। বাবা আসলে আমাকে ভয় পায়। তুই ভয় পাওয়ার মতোই মেয়ে। অবশ্যই, ইবলিশ নিজেও আমাকে ভয় পায়। আমাকে ডাকে ছোট আপা। হি হি। তোকে ছোট আপা ডাকে? আমিও তাকে ছোট ভাইয়ের মতো দেখি, গল্পগুজব করি। একটা মজার ব্যাপার জানো আপা, শয়তানের সব গল্প কিন্তু শিক্ষামূলক, ঈশপের গল্পের মতো। গল্পের শেষে মোরাল থাকে। শয়তানের একটা গল্প তোমাকে বলবো আপা? যদি মজা না পাও তাহলে আমি আমার নিজের নাম বদলে ফর্মালডিহাইড রাখব। আপা, ফর্মালডিহাইডের ফর্মুলা HCHO না? আমি উঠে দাঁড়ালাম। ইথেন বলল, আপা চলে যাচ্ছিস? সন্ধ্যাটা মিলাক। সন্ধ্যা মিলাবার সময় একটা মজা হবে, মজাটা দেখে যা। কি মজা হবে? মা ছাদের যে জায়গা থেকে দাঁড়িয়ে নিচে লাফ দিয়ে পড়েছিল, আমি ঠিক সেই জায়গা থেকে লাফ দিয়ে নিচে পড়ব। তোদের সমস্যার সমাধান করে দিয়ে যাব। আমার পেটের বাচ্চা নিয়ে তোদের চিন্তায় অস্থির হতে হবে না। আমি ইবলিশ ভাইজানের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেছি। ভাইজান বলেছেন, ছোট আপা, এটা ভালো বুদ্ধি। হি 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 হি। ইথেনের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলার অর্থ হয় না। আজান পড়ে গেছে। আমি মাগরিবের নামাজ পড়ার জন্য নিচে নামলাম। সবেমাত্র জায়নামাজে দাঁড়িয়েছি, ধূপ করে শব্দ হল। ইথেন ছাদ থেকে লাফিয়ে পড়ল। যেহেতু অস্বাভাবিক মৃত্যু, ইথেনের সুরুথাল হয়েছিল। তার পেটে কোনো সন্তান ছিল না। পেটে সন্তানের পুরো বিষয়টাই ছিল তার বানানো। আত্মজীবনী 3য় অধ্যায়। মৃত্যু ভয়াবহ একটি ব্যাপার। মৃত্যুর চেয়ে ভয়াবহ ব্যাপার কি আছে? অবশ্যই আছে। মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার আমি ঘটতে দেখলাম। ইথেন মারা গেল সন্ধ্যাবেলায়। রাত 10টায় পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রমনা থানার ওসি জানালেন, থানার একজন মহিলা টেলিফোন করে জানিয়েছেন যে তিনি স্পষ্ট দেখেছেন ঘিয়া রঙের পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক লোক ইথেনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছে। আমাদের বাড়ির পাশের অ্যাপার্টমেন্ট হাউসে তিনি থাকেন। তিনি তার পরিচয় জানাতে চান না এবং এই বিষয়ে আর কিছু বলতেও চান না। তিনি চান পুলিশ তদন্ত করে বিষয়টা বের করুক। মহিলার টেলিফোন কলের পরপরই পুলিশ একজন পুরুষ মানুষের কল পায়।
তিনিও একই কথা বলেছেন। আমি ওসি সাহেবকে বললাম, ঘটনাটা যখন ঘটে তখন বাবা নামাজ পড়ছিলেন, আমিও একই ঘরে নামাজ পড়েছি। শব্দ শোনার পর দুজন একসঙ্গে ছুটে গেছি। ওসি সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের তদন্ত করতেই হবে। আমি বললাম, যে মানুষটার মেয়ে মরে গেছে তাকে আপনি ধরে নিয়ে যাবেন? আজই নিতে হবে, 2-1 দিন পরে নিয়ে যান। আজই নিতে হবে, তদন্ত দ্রুত হতে হয়। ওসি সাহেবকে কিছু টাকা পয়সা দিলে কাজ হতো, আমার মাথায় আসেনি। তারা বাবাকে নিয়ে গেল। শুধু যে বাবাকে নিয়ে গেল তা না, ইথেনকে নিয়ে গেল। তার মৃত্যু অস্বাভাবিক, কাজেই পোস্টমর্টেম করা হবে। আমি একা বাসায় রইলাম। দুনিয়ার লোকজন ঘরে ঢুকছে, ঘর থেকে বের হচ্ছে, সবাই অপরিচিত। এর মধ্যে ক্যামেরা গলায় সাংবাদিকও আছে। সাংবাদিক ফ্ল্যাশ দিয়ে আমার একটা ছবি তুলল। তখন আমার মাথা খারাপের মতো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কেন আপনি আমার ছবি তুলছেন? কোন সাহসে আপনি আমার ছবি তুলছেন? কেউ আমার বাড়িতে থাকতে পারবেন না, কেউ না। যে বাড়িতে ঢুকবে তাকেই আমি খুন করে ফেলব। সত্যি সত্যি আমি রান্নাঘর থেকে বটি নিয়ে এলাম। আমার উন্মাদ চেহারা দেখে ভয়েই লোকজন বের হয়ে গেল, তবে পুরোপুরি গেল না। গেটের বাইরে দাঁড়িয়ে জটলা পাকাতে লাগল। কিছু রিকশা দাঁড়িয়ে গেল। রিকশার যাত্রীরা সিটের উপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। দর্শকদের কেউ কেউ আবার ঢিল ছুটছে। বাবাকে নিয়ে যাবার সময় ওসি সাহেব একটা ভদ্রতা করলেন। বাড়ির সামনে দুজন পুলিশ রেখে গেলেন। তাদের দায়িত্ব কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। ওসি সাহেব যখন বাবাকে নিয়ে যাচ্ছেন, তখনও আমি বাবার মধ্যে তেমন কোনো অস্থিরতা দেখলাম না। তিনি সারাক্ষণই মাথা নিচু করে রাখলেন। আমাকে একসময় চাপা গলায় বললেন, ইবলিশের কাজ কেমন পরিষ্কার দেখলি? সে আরও অনেক কিছু করবে, সাবধান থাকবি। আমি বললাম, কিভাবে সাবধান থাকব? বাবা বললেন, দমে দমে আল্লাহর নাম নিবি। কিছুক্ষণ পরে পরে আয়াতুল কুরসি পড়ে হাততালি দিবি। হাততালির শব্দ যতদূর যাবে ততদূর পর্যন্ত ইবলিশ আসবে না। ঘরের সব বাতি জ্বালিয়ে রাখবি, ঘর যেন অন্ধকার না থাকে। ইলেকট্রিক বাল্ব জ্বলছে জ্বলুক, হারিকেনও জ্বালিয়ে রাখ। আমি চাচ্ছিলাম ইবলিশ শয়তান আসুক, তার সঙ্গে কথা বলি, দেখি সে আসলে কি চায়। আজ তার আসতে সমস্যা নেই, বাড়ি খালি। খালি বাড়িতে আমি একা হাঁটছি। ইবলিশ শয়তান এলো না। রাত 12টার দিকে বাবা ফিরলেন। পুলিশের জিপ এসে বাবাকে নামিয়ে দিয়ে গেল। রমনা থানার সেকেন্ড অফিসার ছিল বাবার ছাত্র। তার কারণেই বাবা বিনা ঝামেলায় ছাড়া পেয়ে গেলেন। ইথেনের ডেড বডি পাওয়া গেল না। তাকে রাখা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার পোস্টমর্টেম হবে পরদিন সকাল 10টায়। পোস্টমর্টেম হবার আগে আমাদের কিছু করার নেই। বাবা প্রতি বৃহস্পতিবার যে পীর সাহেবের কাছে যেতেন, ওনার কাছে খবর পৌঁছেছিল। উনি রাত 1টার দিকে চলে এলেন। দোয়া দুরুদ পড়ে বাড়ি বন্ধন করলেন। বসার ঘরের মেঝেতে বিছানা করা হলো। বিছানায় জায়নামাজ বিছানো হলো। আগরবাতি জ্বালানো হলো। বাবা তার পীর সাহেবকে নিয়ে কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন। বাবার এই পীর সাহেবকে আমার পছন্দ হল। তিনি সান্ত্বনাসূচক কোনো কথাবার্তায় গেলেন না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটা কাজ হাতে নিয়ে এসেছেন, কাজটা সুন্দর মতো করবেন, এর বেশি কিছু না। আমাকে তিনি শুধু একটি কথাই বললেন, মাগো, সবই আল্লাহর ইচ্ছা। রাত কত হয়েছে আমি জানি না। আমি বসে আছি ইথেনের ঘরে। টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিল ল্যাম্পের আলো ছাড়া ঘরে আর কোনো আলো নেই। ইথেনের বিছানা এলোমেলো। 2টা বালিশের একটা মেঝেতে, খাটের নিচে গাদা করে রাখা কাপড়, ধোপার বাড়িতে যাবার জন্য আলাদা করে রাখা। দেওয়ালে ইথেনের ছোটবেলার আঁকা ছবি, 4টা ছবি, ফ্রেম করে বাঁধানো। গ্রাম ঘরবাড়ি, নদীতে সূর্য অস্ত যাচ্ছে, রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। আমাদের 2 বোনের একটা ফটোগ্রাফও আছে। কক্সবাজারে সমুদ্রে নেমেছি তার ছবি। ইথেন সমুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য শাড়ি সামান্য উঁচু করছে। তার সুন্দর ফর্সা পা দেখা যাচ্ছিল। এখন অবশ্যই দেখা যাচ্ছে না। বাবা কালো স্কচ টেপ দিয়ে পায়ের এই অংশ ঢেকে দিয়েছেন। আমার অদ্ভুত লাগছে। আমি একজন মৃত মানুষের ঘরে বসে আছি। এখনও তার শরীরের গন্ধ ঘরে ভাসছে, অথচ সে নেই। পাশের ঘর থেকে কোরআন পাঠের আওয়াজ আসছে। মাঝে মাঝে আসছে আগরবাতির গন্ধ। এই গন্ধটা মনে করিয়ে দিচ্ছে এ বাড়িতে মৃত্যু এসেছে। কোথায় রেখেছে ইথেনকে? এই চিন্তাটা অস্পষ্টভাবে আমার মাথায় আসছে। চিন্তাটা দূর করতে চাচ্ছি, কিন্তু পারছি না। ঢাকা মেডিকেল কলেজের মর্গ কেমন
আমি জানি না আরও অনেক বেয়ারিশ লাশের সঙ্গে সে শুয়ে আছে, নাকি তাকে আলাদা রাখা হয়েছে। সে কি শুয়ে আছে ঠান্ডা মেঝেতে, নাকি টেবিলে রাখা হয়েছে? সকালবেলা ডাক্তার আসবেন, কাটাকুটি করবেন। দরজায় টোকা পড়ছে। কেউ যেন খুব সাবধানে দরজা টানছে। আমি বললাম, কে? দরজার ওপাশ থেকে চাপা গলায় কেউ একজন বলল, আপা আসব? আমি গলা চিনি, ইথেনের গলা, সামান্য ভাঙা ভাঙা। ঠান্ডা লাগলে ইথেনের গলা সামান্য ভেঙে যায়। আমি আবারও বললাম, কে? দরজার ওপাশ থেকে ইথেন বলল, আপা, তুমি যদি ভয় না পাও তাহলে আমি ঘরে আসব, আসি? আমি জবাব দিলাম না। আমার মাথা কাজ করছে না। ইথেনের ঘরে বসে তার কথা ভাবছিলাম বলেই কি আমি প্রবল ঘোরের জগতে চলে গেছি? হ্যালোসিনেশন হতে শুরু করেছে? আমার এখন কি করা উচিত? বাবাকে ডাকা উচিত, নাকি আমি ইথেনকে ঘরে ঢুকতে বলব? দরজায় ইথেনের হাত দেখা যাচ্ছে, চুড়ি পরা ফর্সা হাত, সবুজ কাচের চুড়ি। কত উঁচু থেকে সে পড়েছে, হাতের সব চুড়ি ভেঙে যাওয়ার কথা, অথচ এখনো হাত ভর্তি চুড়ি। সে দরজা আস্তে করে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। এই তো ইথেনকে দেখা যাচ্ছে, তার বড় বড় চোখ, ফর্সা শান্ত চেহারা। আপা, তুমি কি ভয় পাচ্ছ? না। ওরা আমাকে ঠান্ডা একটা বাক্সে ভরে রেখেছে, ভয় লাগছিল বলে চলে এসেছি। বেশিক্ষণ থাকব না। আপা, বসব? বসো। বাতিটা নিভিয়ে দেবে? বাতির জন্য তাকাতে পারছি না, আলো চোখে লাগছে। আমি যন্ত্রের মতো হাত বাড়িয়ে বাতি নিভালাম। ঘর পুরোপুরি অন্ধকার হল না। বারান্দায় বাতি জ্বলছে, তার আলো খোলা দরজা দিয়ে আসছে। সেই আলোয় ইথেনকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার ক্ষীণ সন্দেহ হল, সে কি আসলেই ইথেন, নাকি ইবলিশ শয়তান ইথেনের রূপ ধরে এসেছে, নাকি পুরোপুরি ব্যাপারটাই একটা প্রবল ঘোর। আপা, বাবার সঙ্গে ওই লোকটা কি? ওনার পীর সাহেব। তোকে একটা কথা বলতে এসেছি আপা, কথাটা বলে চলে যাব। বল, কি কথা? তুই সাবধানে থাকিস, ইবলিশ শয়তান তোকে মারবে, সামান্য অসাবধান হলেই মারবে। কিভাবে সাবধানে থাকব? তাকে তুই ধাঁধার মধ্যে রাখবি, সে যেন তোকে পরিষ্কার কখনো বুঝতে না পারে। কিরকম ধাঁধা? তুই যে তার মতলব জানিস এটা বুঝতে দিবি না। আমার বুদ্ধি কম, আমি তার কাছে ধরা খেয়ে গেছি। তোর বুদ্ধি বেশি, তুই পারবি। ইথেন, আমার বুদ্ধি কিন্তু বেশি না। তাহলে এক কাজ কর, খুব বুদ্ধি আছে এমন কারোর কাছে যা। খুব বুদ্ধি আছে এমন কাউকে আমি চিনি না। এখন চিনিস না, পরে চিনবি। অতি বুদ্ধিমান একজন মানুষের সঙ্গে তোর পরিচয় হবে, তার সাহায্য চাইবি। বুঝব কি করে সে অতি বুদ্ধিমান? তাকে ধাঁধা জিজ্ঞেস করবি, দেখবি ধাঁধার জবাব দিতে পারে কিনা। প্রথম শুরু করবি সহজ ধাঁধা দিয়ে, তারপর কঠিনের দিকে যাবি। আপা, এই ধাঁধাটা দিয়ে শুরু কর। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। ইথেন হাসছে, সে আগের মতো হয়ে যাচ্ছে, হাসি খুশি গল্পবাজ মেয়ে। সে শব্দ করেই হাসছে। পাশের ঘরে নিশ্চয়ই সেই হাসির শব্দ পৌঁছেছে। বাবা এবং তার পীর সাহেব কোরআন পাঠ বন্ধ করেছেন। বাবা উঠে আসছেন, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ইথেন বলল, আপা যাই। বাবা ঘরে ঢুকে ক্লান্ত গলায় বললেন, হাসছিস কেন মা? শরীর খারাপ লাগছে? মাথায় যন্ত্রণা? দুটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে থাক মা। তিনি আমার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছেন। আমি কাঁদতে শুরু করেছি, কিন্তু আমার কান্নার শব্দ হাসির মতো শোনাচ্ছে। বাবা বিড়বিড় করে বললেন, তুই কাঁদছিলি, অথচ আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন হাসছে। বিপদে আপদে মানুষের মাথা ঠিক থাকে না, কি শুনতে কি শোনে। আমি বললাম, বাবা একটা কাজ করবে, আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, আমি মর্গের বারান্দায় দাঁড়িয়ে থাকব। বাবা বললেন, ঠিক হবে না রে মা। আমি বললাম, কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। তোমার মেয়েটা একা পড়ে আছে, একা একা ভয় পাচ্ছে। বাবা বললেন, এত রাতে কিভাবে যাব? আমি বললাম, রিকশা নিশ্চয়ই পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা হেঁটে যাব। বাবা বললেন, পীর সাহেবকে জিজ্ঞেস করে দেখি। আমি বললাম, ওনাকে জিজ্ঞেস করার কিছু নেই বাবা, ওনার মেয়ে মর্গে পড়ে নেই, তোমার মেয়ে পড়ে আছে। বাবা, তুমি আমার কথা বিশ্বাস করো, সে খুবই ভয় পাচ্ছে।
তুই ওখানে গিয়ে কি করবি? আমি একটা জায়নামাজ নিয়ে যাব। মর্গের বারান্দায় জায়নামাজ বিছিয়ে সূরা ইয়াসিন পড়ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে উপন্যাস কহেন কবি কালিদাস। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।